নমস্কার বন্ধুগণ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আলোচনায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনা ভারতীয় সংবিধানের ৪২তম সংবিধান সংশোধনী। আজকে আমি এই ভিডিওতে ৪২তম সংবিধান সংশোধনী সম্পর্কে যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কোন কোন ক্ষেত্রে আপনাদের নোটের প্রয়োজন আছে তা আমাকে জানান কমেন্টের মাধ্যমে। আমি চেষ্টা করব সেই ক্ষেত্রে আপনাদের নোট প্রোভাইড করার। তো আজকের আলোচনা শুরু করা যাক। উনিশশো সালের ৪২তম সংবিধান সংশোধনী আইনে ভারতীয় সংবিধানের ব্যাপক অংশকে পরিবর্তন, সংশোধন ও সংযোজন করা হয়। স্বাধীনতার পর ভারতের সংবিধানকে এত ব্যাপকভাবে আর কখনো সংশোধিত করা হয়নি। অনেকে এই সংশোধনকে মিনি কনস্টিটিউশন বলেও অভিহিত করেন। মূলত এই সংবিধান সংশোধনীটি শরণ সিং কমিটির সুপারিশ অনুসারে সংশোধিত হয়। দ্বিতীয় আছে দেখুন, ৪২তম সংবিধান সংশোধনীটি ১১ই নভেম্বর ১৯৭৬ সালে ভারতের পার্লামেন্টে পাশ হয়। তো সালটি হচ্ছে ১১ই নভেম্বর ১৯৭৬ সাল, যেখানে এই ৪২তম সংবিধান সংশোধনীটি ভারতীয় পার্লামেন্টে পাশ হয়, রাজ্যসভা এবং লোকসভা দুটোতেই। এই সংশোধনীটি ১৮ ডিসেম্বর ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। এই সংশোধনীটি ১৮ ডিসেম্বর ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সম্মতি লাভ করে। 3 জানুয়ারি ১৯৭৭ সালে এই সংশোধনীটি কার্যকর হয়। তো যে তারিখ থেকে এই সংশোধনীটি কার্যকর হয় সেই সালটা হলো ১৯৭৭ সাল। লাস্ট পয়েন্ট বলছে, এই সংশোধনী পাশ করার সময় ভারতের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী ও ভারতের রাষ্ট্রপতি ছিলেন ফখরুদ্দিন আলী আহমেদ। এটা খুব ইম্পর্টেন্ট, আমরা সবাই জানি যদিও যে ভারতের তখনকার পার্লামেন্টের প্রধানমন্ত্রী ছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী ও ভারতের রাষ্ট্রপতি ফখরুদ্দিন আলী আহমেদ। তবে যাই হোক, আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে আসতে পেরেছি যে ১৯৭৬ সালের ৪২তম সংবিধান সংশোধনীটিকে একটা মিনি কনস্টিটিউশন হিসেবেও গ্রহণ করা হয় বা বলা হয়। তার কারণ একটাই, যে এই এই সংশোধনীটি ছিল ভারতের সবচেয়ে বড় সংশোধনী। মূলত এই সংশোধনীটি শরণ সিং কমিটির সুপারিশ অনুসারে সংশোধিত হয় এবং ১১ই নভেম্বর ১৯৭৬ সালে এই বিলটি পার্লামেন্টে পাশ হয় এবং 3 জানুয়ারি ১৯৭৭ সালে এই সংশোধনীটি কার্যকর হয়। চলুন কি কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল বা কি কি ধারাগুলো সংশোধন করা হয়েছিল সেগুলো আমরা এখানে জানব। অ্যামেন্ডমেন্ট প্রভিশনস অফ দ্য কনস্টিটিউশন। প্রথম ধারায় কি বলছে? প্রথম ধারায় বলছে যে এই সংশোধনীতে ভারতের সংবিধান প্রস্তাবনা 3টি শব্দ যুক্ত করা হয়। একটা হচ্ছে সমাজতান্ত্রিক, 2 ধর্মনিরপেক্ষ এবং সংহতি। এই 3টে খুব কিন্তু ইম্পর্টেন্ট। আপনারা দেখুন, এই 3টে ধারা 3টে আমরা জানি। ভারতবর্ষ যখন প্রথম ভারতবর্ষ যখন স্বাধীন হয় তখন কিন্তু ভারতবর্ষে এই ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক এবং সংহতি কথাটি উল্লেখ ছিল না। আমরা জানি সেখানে কি উল্লেখ ছিল, ভারত একটি সার্বভৌম
গণতান্ত্রিক, সাধারণতন্ত্র, মানে এই দুটো শব্দ বাদ যাবে। সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ সংহতি, এই তিনটে শব্দ বাদ যাবে। ঠিক আছে, আমরা একটু মনে রাখবেন, সংবিধানের প্রস্তাবনাটা দেখে নেবেন, তাহলেই হবে। 2 নম্বর বলছে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য নামক একটি নতুন ধারা সংযোজন করা হয়। মৌলিক কর্তব্যটি যে 51A নম্বর ধারায়, পার্ট 4-এ যেটা 51A নম্বর ধারায় ভারতীয় সংবিধানের যে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লেখ করা হয়েছে, সেটা কিন্তু এই সংশোধনীতেই সংযুক্ত করা হয়েছে। এরপরে আসছে 3 নম্বরে আসছে ভারতের রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবেন। আমরা জানি যে রাষ্ট্রপতি একটি নিয়মতান্ত্রিক শাসক এবং প্রধান শাসক হচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী। তো সেই জায়গায় এই সংশোধনীতেই সর্বপ্রথম এটা উল্লেখ করা হয় যে আগে ছিল অ্যাডভাইজারি বোর্ড, অর্থাৎ রাষ্ট্রপতিকে সাহায্যের জন্য একটি 74 ভারতীয় সংবিধানের 74 নম্বর ধারা অনুসারে যে রাষ্ট্রপতিকে সাহায্য করার জন্য মন্ত্রী পরিষদ থাকবেন। কিন্তু এই সংশোধনীতে এটা পরিষ্কার করা হয় যে ভারতের রাষ্ট্রপতি ক্যাবিনেটের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করতে বাধ্য থাকবেন। 4 নম্বরে এই সংশোধনীতে প্রশাসনিক আদালত নামে নতুন ধরনের বিচার বিভাগ প্রতিষ্ঠা করা হয়। পার্ট 15A। কেমন এটা? প্রশাসনিক আদালত, যেমন ধরুন সামরিক আদালত ছিল, প্রশাসনিক আদালত, এই দুটো আদালতের নতুন করে সৃষ্টি করা হয় 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে। এবং এটা খুব একটা ইম্পর্টেন্ট বিষয় যে নতুন করে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস তৈরি করা হয়েছিল এই সংশোধনীতেই। 5 নম্বর কি বলছে? 1971 সালে জনগণনা অনুযায়ী 2001 সাল পর্যন্ত লোকসভার সদস্য স্থির করা হয়। দেখুন এটা যে 1976 সালে এটা ফিক্সড করা হয় যে 2001 সাল পর্যন্ত আর কোনো লোকসভার সদস্য সংখ্যা বাড়বে না বা লোকসভার সিট সংখ্যা বাড়বে না, এবং সেটা ঠিক করা হয় 1971 সালের জনগণনা অনুসারে। যেমন ধরুন আমাদের এখন পর্যন্ত 2028 সাল পর্যন্ত আমাদের যে ওই লোকসভার সিট সংখ্যা সেটাকে স্থির করা হয়েছে। 2028 সালের পর আবার নতুন করে ভারতবর্ষের লোকসভার সিট সংখ্যা বাড়তে পারে। তো এটা তখনকার এটা এই সংশোধনীতেই প্রথম উল্লেখ করা হয়। 6 নম্বর বলছে সংবিধান সংশোধনকে বিচার বিভাগের আওতার বাইরে রাখা হয়, অর্থাৎ কোনো ক্ষেত্রে সংবিধান সংশোধন প্রক্রিয়াকে বিচার বিভাগ সেটাকে হস্তক্ষেপ করতে পারে এবং বিচার বিভাগীয় আওতার মধ্যে আনতে পারে। সেক্ষেত্রে এই সংশোধনীতে পরিষ্কারভাবে বলা হয় যে সংবিধান সংশোধন প্রক্রিয়াটি কখনোই বিচার বিভাগের আওতায় আসবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা বারবার পরীক্ষায় আসে যে 7 নম্বরে সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের বিচার বিভাগীয় সক্রিয়তা ও লেখ্যজারির ক্ষমতাকে সীমিত করা হয়। যেমন ধরুন আমরা আজকের দিনে দেখতে পাই যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বিচার বিভাগীয় সক্রিয়তা বা জুডিশিয়াল রিভিউ যেটা বলছে। যেমন কিছুদিন আগে 2017 সালে, যা আশা করছি আমি ভুল হতে পারি, যে কেন্দ্রীয় সরকার বিচারকদের ট্রান্সফারের জন্য একটি অল ইন্ডিয়া বিচার বিভাগীয় কমিশন গঠন করে, কিন্তু জুডিশিয়াল রিভিউ বলে সেটিকে বাতিল করে দিয়ে সুপ্রিম কোর্ট তাদের পুরনো কলিজিয়াম প্রথাকেই প্রতিষ্ঠিত করে। সেইভাবেই বিচার বিভাগীয় সক্রিয়তাকে একটা ভারতবর্ষের PIL বলে যে জনস্বার্থ মামলা, সেটার মাধ্যমে একটা সরকারের বিভিন্ন নীতির সমালোচনা এবং আইন প্রণয়নের বিভিন্ন পদ্ধতি নিয়েও উদ্দেশ্য নিয়েও কিন্তু কথাবার্তা বলা হয়ে থাকে, সুপ্রিম কোর্ট সেটা বলে থাকে। তো সেই ক্ষেত্রে তখনকার 1976 সালের 42তম সংবিধান সংশোধনীতে এই জুডিশিয়াল রিভিউকে সীমিত করা হয় এবং সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের যে লেখ্য জারির ক্ষমতা, আমরা জানি বন্দি প্রত্যক্ষীকরণ, পরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃচ্ছা, উৎপ্রেষণ, এই যে 5খানা আমাদের লেখ্য জারির ক্ষমতা আছে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার সংরক্ষক হিসেবে, সেই ক্ষেত্রেও তাকে সীমিত করা হয় এই সংশোধনীর মাধ্যমে। তারপরে আছে লোকসভা ও বিধানসভার কার্যকালকে 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়।
এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। ভারতের সংবিধান কেন্দ্রিক বিশেষ প্রশ্ন আসে অবশ্যই, যে কোন সংশোধনীতে ভারতের সংসদের যাবতীয় কার্যকালকে বাড়িয়ে 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়। তো অবশ্যই উত্তরটা 42তম সংবিধান সংশোধনী, কারণ লোকসভা ও বিধানসভার কার্যকাল 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর তখনই করা হয়েছিল এই সংশোধনীর মাধ্যমেই। কি বলছে এরপরে? বলছে নির্দেশমূলক নীতি প্রয়োগের ক্ষেত্রে কোনো আইন তৈরি হলে মৌলিক অধিকারকে খর্ব করলে তাহলে তা বাতিল বলে গণ্য হবে না। আমরা যখনই রাষ্ট্রবিজ্ঞান পড়ব তখন নির্দেশমূলক নীতি এবং মৌলিক অধিকারের সঙ্গে একটা তুলনামূলক আলোচনা আমরা পড়ব। সেখানে উল্লেখ করা হয় যে নির্দেশমূলক নীতির প্রয়োগের ক্ষেত্রে কোনো আইন তৈরি হলে সেটা যদি মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ মনে হয় তাহলে কোর্ট সেটাকে বাতিল বলে গণ্য করবে। ঠিক সেই জায়গায় এই কথাটাই কিন্তু তখন 42তম সংবিধান সংশোধনীতে বলা হয় যে যদি এরকম কোনো আইনকে পার্লামেন্ট তৈরি করে যে নির্দেশমূলক নীতিগুলোকে প্রয়োগ করা হবে, সেই জায়গায় ব্যক্তিগত স্বাধীনতা কিংবা মৌলিক অধিকারের হস্তক্ষেপ আসতে পারে, সেক্ষেত্রে আইনটি বাতিল বলে গণ্য হবে না। এটা তখনকার সেই 42তম সংবিধান সংশোধনীতেই কিন্তু উল্লেখ করা হয়। তারপর দেখুন, অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটির বিরুদ্ধে আইন প্রণয়নের অধিকার পার্লামেন্টকে দেওয়া হয় এবং তা যদি মৌলিক অধিকারকে খর্ব করলেও তা বৈধ বলে গণ্য হবে। এরপরে বলছে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি, যেমন ধরুন বিভিন্ন ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা ভারত বিরোধী কোনো কার্যকলাপ বা দেশ বিরোধী কোনো কার্যকলাপের সঙ্গে যদি কোনো ব্যক্তি যুক্ত থাকে এবং সেই লোকগুলোকে শাস্তি দেওয়ার উদ্দেশ্যে যদি কোনো আইন প্রণয়ন করে পার্লামেন্ট এবং সেটা যদি ব্যক্তিগত স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে যদি মনে হয়, তবুও সেটা কিন্তু পার্লামেন্ট করতে পারবে। সেখানে মৌলিক অধিকারের উপর হস্তক্ষেপ বলে সুপ্রিম কোর্ট সেটাকে বাতিল করতে পারবে না। তো এটা বলা হয়। তো দেখুন, এটা তারপরে বলছে যে 3টি নতুন নির্দেশমূলক নীতির সংযোজন ঘটানো হয়। এটা আমরা জানি যে 42তম সংবিধান সংশোধনে মৌলিক কর্তব্যের সঙ্গে সঙ্গে আরও 3টি নির্দেশমূলক নীতির সংযোজন ঘটানোর কথা এখানে বলা হয়েছিল। একটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দিন দরিদ্রের জন্য বিনা অর্থে আইনগত সাহায্য প্রদান। 2, শিল্প কারখানার প্রশাসনের শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ। এবং 3 নম্বরে রাষ্ট্র পরিবেশ, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ করবে। তো মোটামুটি এই 3খানা দেখুন, একটা হচ্ছে ন্যায় বিচার প্রতিষ্ঠা ও দিন দরিদ্রের জন্য বিনা অর্থে সাহায্য দান, শিল্প কলকারখানায় প্রশাসনে শ্রমিকদের অংশগ্রহণের সুযোগ, অর্থাৎ যে ন্যায় বিচার ও দিন দরিদ্রের জন্য বিনা অর্থে এটা সরকারি সাহায্যের মাধ্যমে তাদেরকে সহায়তা দান করা। দ্বিতীয়ত হচ্ছে শিল্প কলকারখানা প্রশাসনে, অর্থাৎ ম্যানেজমেন্ট কমিটিতে শ্রমিক শ্রেণীর সদস্যদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। এবং রাষ্ট্র পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণের কথা কিন্তু এই নির্দেশমূলক নীতিতে বলা হয়েছে। তারপরে কি বলছে? তারপরে খুব ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার ক্ষেত্রে নিয়মের সংশোধন করা হয়। যে আমরা জানি যে ভারতের রাষ্ট্রপতি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। সেখানে অনেকগুলো শর্ত দেওয়া হয়েছে এবং সেই শর্তগুলোকে অনেক ক্ষেত্রে সরলীকরণ করা হয় এই সংশোধনের মাধ্যমে। এবং বলা হয় যে রাষ্ট্রপতি যদি এই মর্মে সন্তুষ্ট হন যে তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন, তাহলে তিনি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। মানে তার সন্তুষ্টিটাকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে এবং সেইটাকে সরলীকরণ করা হয় এই 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে হয়েছে। তারপরে দেখুন, তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট যে রাষ্ট্রপতি শাসনের সময়সীমা এককালীন 6 মাস থেকে বাড়িয়ে 1 বছর করা হয়। অর্থাৎ যে আমরা তিনটে আমাদের জাতীয় জরুরি অবস্থা রয়েছে, একটা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা, একটা হচ্ছে শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা। তো সেটাকে এবং শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণাকে অনেক ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন বলা হয়। এবং এখানে বলা হয় যে রাজ্যপালের রিপোর্টের ভিত্তিতে যদি রাষ্ট্রপতি এই মর্মে সন্তুষ্ট হন যে উক্ত ক্ষেত্রে সংবিধান অনুযায়ী কার্যাবলী
কার্যাবলী পরিচালনা করা সম্ভব হচ্ছে না, তাহলে রাষ্ট্রপতি সেই ক্ষেত্রে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন উক্ত অঞ্চলে, এবং সেটার সময়সীমা ছিল শুধুমাত্র 6 মাস। কিন্তু এই সংশোধনীর পরে সেটাকে ডাইরেক্ট 1 বছর করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এবং এগুলো খুব এমসিকিউ কোশ্চেন আসে যে কখন 6 মাস থেকে বাড়িয়ে 1 বছর করা হয়ে থাকে। তারপরে দেখুন 4 নম্বর আইন শৃঙ্খলা অবনতির প্রশ্নে কেন্দ্রীয় সরকার ভারতের যে কোনো জায়গায় সশস্ত্র বাহিনী পাঠাতে পারবে। খুব ইম্পর্টেন্ট এটাও, যে তৎকালীন সময়ে ইন্দিরা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যে চিন্তাভাবনা নিয়েছিলেন, সেই চিন্তাভাবনায় বলেছিলেন যে কোনো একটা জায়গায় যদি কেন্দ্রীয় সরকার মনে করে যে উক্ত অংশে সংবিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা হচ্ছে না, তাহলে প্রধানমন্ত্রী পরামর্শক্রমে রাষ্ট্রপতি সেই জায়গায় সশস্ত্র বাহিনী পাঠাতে পারবে, এবং সেক্ষেত্রে কখনোই শাসনতান্ত্রিক অচলাবস্থা ঘোষণা করতে হবে কিংবা জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে হবে এমনটা নয়। যদিও এটা পরে এটাকে রিপিল করা হয়, তার কারণ এটা হচ্ছে রাজ্যের স্বাধিকারের ওপর হস্তক্ষেপ বলে এটাকে পরে রিপিল করা হয়। কিন্তু এই প্রভিশনসটা কিন্তু তো অবশ্যই এই প্রভিশনটা তখন 42তম সংবিধান সংশোধনীতে জায়গা করে নেয়, এবং খুব ইম্পর্টেন্ট এটা সশস্ত্র সেনা পাঠানোর ঘটনাটি। কি বলছে এরপরে? বলছে এই সংশোধনীতে 5টি বিষয়কে যুগ্ম তালিকাভুক্ত করা হয়। যুগ্ম তালিকা আমরা জানি আমাদের শাসন কার্য পরিচালনার ক্ষেত্রে 3টি তালিকার মাধ্যমে শাসন কার্য পরিচালিত হয়। একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, একটা যে রাজ্য তালিকা, একটা যে যুগ্ম তালিকা। তো এই সংশোধনীতে 5টি বিষয়কে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। তো কি ছিল? অবশ্যই শিক্ষা, তারপর বন দপ্তর, তারপর ওজন ও পরিমাপের বিষয়টি, বন ও বন্যপ্রাণী সংরক্ষণ ও বিচার বিভাগীয় প্রশাসন। তো এই মোটামুটি 5টি বিষয়, যেমন শিক্ষা, বন দপ্তর, ওজন ও পরিমাপ, বন্যপ্রাণী সংরক্ষণ, বিচার বিভাগীয় প্রশাসন, এই 5টি বিষয়কে আবশ্যিকভাবে কেন্দ্র ও রাজ্য তালিকা থেকে নিয়ে এসে ডাইরেক্ট যুগ্ম তালিকার লিস্টে সামিল করা হয়। এরপরে কি বলছে? এরপরে বলছে পার্লামেন্ট রাজ্য আইনসভার বিল পাশের পদ্ধতি বা কোরামের পরিবর্তন করা হয়। যেমন ধরুন আমাদের যে ভারতীয় পার্লামেন্টে যে বিল পাশের পদ্ধতি রয়েছে, এবং সেক্ষেত্রে কি আছে যে কোনো বিল পাশের ক্ষেত্রে বা সংবিধান পার্লামেন্ট চালানোর ক্ষেত্রে যে পরিমাণ সদস্যের প্রয়োজন, আপনারা সেই সব পরিমাণ সদস্যের কেই কোরাম বলা হয়। অর্থাৎ কোরাম কথার একটা অর্থ নির্দিষ্ট সংখ্যা, যে যার উপস্থিতিতে পার্লামেন্টের কার্যাবলী চলতে পারে। তো এই কোরাম পদ্ধতিটারও পরিবর্তন করা হয় 1976 সালের 42তম সংবিধান সংশোধনী অনুসারে। তারপরে কি বলছে? পার্লামেন্টের সদস্য ও বিভিন্ন কমিটির সদস্যদের অধিকার ও সুবিধা সময় অনুযায়ী পার্লামেন্ট ঠিক করার কথা বলা হয়। অর্থাৎ ভারতীয় পার্লামেন্টের যে 16খানা কমিটি রয়েছে, যেমন পাবলিক অ্যাকাউন্ট কমিটি, তারপরে যে এস্টিমেট কমিটি, এরকম করে অনেক কমিটি রয়েছে, শিক্ষা কমিটি রয়েছে, প্রতিরক্ষা কমিটি রয়েছে। সেই কমিটির সদস্যরা পার্লামেন্টের সদস্য, এবং সেই যারা সদস্য হন তারা কিছু বিশেষ সুযোগ সুবিধা ভোগ করেন। তো সেটা ঠিক করবে ভারতীয় পার্লামেন্ট, এবং টাইম টু টাইম, অর্থাৎ সবসময় একই রকম চলবে তা নয়, সেটা টাইম টু টাইম কী হবে, অবশ্যইভাবেই সেটা পরিবর্তন করবে, এবং তার পরিবর্তন করার দায়িত্ব কার ওপর অর্পিত হবে? সেটা অবশ্যইভাবে অর্পিত হবে ভারতীয় পার্লামেন্টের ওপরে। এরপরে বলছে যে অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিসেস গঠন করা হয়। এটা খুব ইম্পর্টেন্ট, যে কখন অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিস স্থাপন করা হয়। অর্থাৎ 42তম সংবিধান সংশোধনীতেই এই সমস্ত অল ইন্ডিয়া জুডিশিয়াল সার্ভিসের গঠন করা হয়। এরপরে বলছে দেখুন সিভিল সার্ভেন্টের শাস্তিদানের প্রক্রিয়া সংখ্যা। এই যে সিভিল সার্ভেন্ট যারা আছেন তাদের শাস্তিদান এবং তাদের প্রতিনিধিত্বের ব্যাপারটাও কিন্তু এইখানে আলোচনা করা হয়, এবং সেক্ষেত্রে অনেকটাই সংক্ষিপ্তকরণ করা হয়। তাদের শাস্তিদানের প্রক্রিয়া কিংবা তাদের প্রতিনিধিত্বের বিষয়টিও কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তো মোটামুটি এটাই ছিল 19খানা সিদ্ধান্ত বা প্রভিশনস, যেটা আমরা আজকে আলোচনা করলাম। তো আমি চেষ্টা করেছি যাবতীয় বিষয় এখানে অ্যাড করতে। তো
আপনাদেরকে বলি, যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক দিন। কোন কোন ক্ষেত্রে নোটের প্রয়োজন আছে তা আমাকে জানান, আমি চেষ্টা করব সে বিষয়ে আপনাকে নোট তৈরি করে দেওয়ার। এবং এইভাবে আমাদের সাথে থাকুন, ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং পরে আমি এই নোটের PDF ফাইল আমরা এই ডেসক্রিপশন বক্সে আপলোড করে দেব। ধন্যবাদ।